কখনো দেখছেন চারটা লাগিতে আপনার বিমের সাথে চারটা একসাথে মনোমেটিক্যালি ডালাই হয়ে যায় না, এটা বেসিক্যালি টি-বিম। বিমের সাথে স্ল্যাব একসাথে কি করে মানে ডালা হয়ে যায়, ঠিক আছে। তো টি-বিমটা আমাদের কি বেশি ইউজ হয়, বুঝা গেছে। তো আমরা দেখবো যে টি-বিম কি এল-বিম কি। আরেকটা ক্যাটাগরি আছে যেটাকে এল-বিম বলবো, মাঝখানেরগুলোকে বলে টি-বিম, আর যেগুলো এড যে এসে যাবে এগুলো হবে এল-বিম, ঠিক আছে। তো এগুলোর জন্য কিছু স্পেসিফিকেশনে দেখবো এসিআই কোড অনুসারে। আমরা জানি যে মিনিমাম স্পেসিং কত হইতে হবে, উইথ কত হইতে হবে, হাইট কত হতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তো পরের স্লাইডে যাই। কি লেখা আছে একটু দেখি স্লাইডের দিকে। T-beams and L-beams are the most commonly used flange section. আপনাদের একটা জিনিস জানতে হবে যে ফ্লেঞ্জ কি, ওয়েব কি। টি-বিমটা দেখতে টি এর মতো, এই জন্য এটার নামকরণ করা হয়েছে কি টি-বিম। এটা দেখতে টি এর মতো না, সেই অংশটাকে বলে কি ফ্লেঞ্জ, বুঝা গেছে। আর এটাকে বলে ওয়েব। তো এটার উইথকে বলে ডাব্লিউবি, এটার উইথকে বলে ডাব্লিউএফ, মনে থাকবে। আর এটা হাইটকে বলে এইচএফ, এটার হাইটকে বলে কি এইচবি। সেইভাবে করে এগুলোর করছে আর কি, স্পেসিফিকেশনগুলো বের করছে। তাহলে উপরের পার্টটাকে ফ্লেঞ্জ বলে, নিচের পার্টটাকে কি বলে ওয়েব বলে, ঠিক আছে। তাহলে সরু অংশটা ওয়েব, আর যেটা চ্যাপটা সেটাকে বলে ফ্লেঞ্জ। সো এখানে কী লেখা আছে, এল-বিম এবং টি-বিমটা হচ্ছে ফ্লেঞ্জ সেকশন হিসেবে বেশি আমরা ইউজ করি। রেনফোর্স সিমেন্ট স্ট্রাকচারাল সিস্টেম সাচ এস ফ্লোর, রুফ, ডেক। ডেক মানে কি ব্রিজের মধ্যে উপরে যে অংশটা আছে সেটাকে বলে ডেক। তাহলে ডেক, তারপর হচ্ছে রুফ। রুফ বলতে কি ছাদ, ফ্লোর বলতে কি যেটা দাঁড়িয়ে আছে এক একটা ছাদ, আবার রুফ উপরে গেলে সেটা কি ফ্লোর হয়ে যায় না। তাহলে এগুলোতে সবগুলোতে কি ইউজ হয়, টি-বিম অথবা এল-বিম ইউজ হয়। Forms are built for beam, soffits and sides and for the undersides of slabs, and the entire construction is cast at once from the bottom of the deepest beam to the top of the slab. So এখানে যে কথাটা বলা আছে, আমরা আসলে টি-বিমটাকে আলাদা কোনো বিম হিসেবে আমরা কাউন্ট করব না। আমরা যখন বিম ডিজাইন করব, যখন দেখা যাচ্ছে কি এটা ডাবলি রেনফোর্সমেন্টে যখন আমরা ফেলতে পারবো না, তখন সেটাকে আমরা কিসে ফেলে দিব, টি-বিমে ফেলে দিব, ঠিক আছে। আর এটা হচ্ছে এমনভাবে থাকে যে নিচে যখন আমি ফর্ম ওয়ার্ক করব, ফর্ম ওয়ার্ক বলতে কাঠের, তখন সেটা আমরা কি একসাথে স্ল্যাবের সাথে জয়েন করে দিব। তাহলে কি হয়, এটা একসাথে কি এই জায়গাটা স্ল্যাব হিসেবে কাজ করবে, আর এটা বিম হিসেবে কাজ করবে। তাহলে একসাথে এটাকে আমরা কি বলবো, টি-বিম, ঠিক আছে। এরপরে যাই, একটু পর যখন ফিগার আসবে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। বিম স্টিরাপ অ্যান্ড বেন্ডস বার্স আর এক্সটেন্ডেড আপ টু দ্য স্ল্যাব। সো যেটা বলছে বিমের যেখানে যে স্টিরাপটা ইউজ করতেছে এটা স্ল্যাব পর্যন্ত এক্সটেন্ড থাকবে, মানে স্ল্যাবের সাথে এখানে কি স্টিরাপ থাকবে একসাথে, ঠিক আছে। ইট ইজ এভিডেন্ট দেয়ারফর দ্যাট এ পার্ট অফ দ্য স্ল্যাব উইল অ্যাক্ট উইথ দ্য আপার পার্ট অফ দ্য বিম টু রেসিস্ট লংজিটিউডিনাল কম্প্রেশন। এখানে স্ল্যাবের যে কম্প্রেশন আসতেছে, এই স্ল্যাবের কম্প্রেশনটা কি একসাথে এই বিমটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। দ্য রেজাল্টিং বিম ক্রস সেকশন ইজ টি শেপ। তো যেটা দেখতেছি এটাকে ক্রস সেকশন বলে, এটা দেখতে টি এর মতো, ঠিক আছে। রাদার দেন রেক্টেঙ্গুলার, এটাকে রেক্টেঙ্গুলার বলবো না, এটা পুরাটা মিলে কি হবে টি শেপ। পরে যাই, তাহলে এখানে জাস্ট যেই কথাটা বলা আছে যেটা হচ্ছে টি-বিমটা দেখতে টি এর মতো আর এল-বিমটা দেখতে এল এর মতো। আরও সামনের দিকে যাই, এই ফিগারটা একটু বোঝার চেষ্টা করি। এগুলো হচ্ছে এজ সাপোর্ট, মানে এজের মধ্যে, মানে এজ মানে কর্নারে যে বিমগুলো আছে এগুলো দেখেন তো, এগুলো দেখতে কার মতো, এই জায়গায় এসে এটা এল এর মতো, ওই জায়গায় এসে এটা এল এর মতো। সো এই বিমগুলো বলা হয় কি এল-বিম। আর এটা দেখতে কিসের মতো দেখেন তো, এদিক দিয়ে আসছে আর এদিক দিয়ে, তাহলে কি এটাকে বলা হচ্ছে টি-বিম। সো পরের লাইনে যাই, পরের পার্টে যাই। দেখেন এখানে জাস্ট টি-বিম যে জিনিস, টি-বিমের জাস্ট ইফেক্টিভ উইথ কি, লেন্থ কি, তারপর হচ্ছে হাইট কি, এগুলো জাস্ট বোঝার চেষ্টা করব। সো যেটা বলেছিলাম যে স্ল্যাবের একদম উপরের পোর্শনটাকে আমরা কি বলি, ফ্লেঞ্জ বলি, ঠিক আছে। আর নিচের পোর্শনটাকে বলবো ওয়েব, বা এটার আরেকটা নাম আছে স্টিম। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কি দিছে, রেনফোর্সমেন্ট দিছে অ্যাস। তো রেনফোর্সমেন্ট উপরেও আসতে পারে, নিচেও আসতে পারে, উপরেও আসতে পারে, এটা ইট ডিপেন্ডস। সো নিচের উইথটা কি বলে, ওয়েবের উইথ, তাহলে ডাব্লিউবি। আর উপরেরটাকে কি বলবে, শুধু বিটাকে বলবে ফ্লেঞ্জ উইথ, বা এটাকে বিএফও বলা যায়, ঠিক আছে। আবার বিএফ অন্য কিছু না। এবার আসি এটাকে কি বলা হচ্ছে, এইচএফ মানে হাইট অফ ফ্লেঞ্জ,
ঠিক আছে। আর এটাকে কি বলে? ইফেক্টিভ ডেপথ। ডিটাকে কি বলবে? ইফেক্টিভ ডেপথ। এটা আমরা আগে দেখে আসছি যে আপার পার্ট থেকে অথবা আপার ফাইবার থেকে একদম রেইনফোর্সমেন্টের মিডল পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সকে কি বলে? ইফেক্টিভ ডেপথ। যদি এখানে রেইনফোর্সমেন্ট থাকতো তাহলে ডি প্রাইমটাও আসতো, ঠিক আছে। তো আমরা সামনে দিয়ে এলে বুঝতে পারবো যে কখন আমরা এখানে এটাকে কম্প্রেশন রেইনফোর্সমেন্ট বা এটাকে টেনশন, সব বেসিক্যালি আমরা জানি যে এই জায়গাটাকে কি টেনশাল রেইনফোর্সমেন্ট বলা হয় না, কিন্তু এটা উল্টা কাজ করবে। একটু পর আমরা দেখবো কখন উল্টা কাজ করবে। এই জায়গায় আমাদের যে টি বিমের যে স্পেসিফিকেশনগুলো আছে এগুলো কি ক্লিয়ার? এখানে আরেকটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে দেখেন একটা টি বিমের মিডল পয়েন্ট থেকে আরেকটা টি বিমের মিডল পয়েন্ট পর্যন্ত এই ডিস্টেন্সকে বিম স্পেসিং বলে। কি স্পেসিং? বিমের স্পেসিং। একটা বিম থেকে আরেকটা বিমের স্পেসিং কত, এইটা এসিআই কোড থেকে আসবে যে মিনিমাম স্পেসিং কত হইতে হবে। তার বিডাব্লিউ মিনিমাম একটা বিমের উইথ কত হইতে হবে, এটাও এসিআই কোড থেকে আসবে। বিএনবিসি বই করলে বা এসিআই কোডগুলো যখন আমরা পড়বো এগুলো ক্লিয়ার হয়ে যাবো, ঠিক আছে। আমরা দেখবো স্লাইডে আছে মিনিমাম স্পেসিংগুলো কত। যখন আমরা টি বিম ডিজাইন করবো বেসিক্যালি আমাকে এইগুলো মানতে হবে যে মিনিমাম কত দিতে পারবো, ঠিক আছে। এখানে আর কি আছে? উপরেরটা স্ল্যাব, সাপোর্টিং বিম ফর স্ল্যাব। তো একটা জিনিস কি, এটা একটা বিম, ঠিক আছে, এ পাশে একটা বিম গেছে, উপরে হচ্ছে স্ল্যাব। তো পাশাপাশি দুইটা বিমের, তাহলে মাঝখানে ডিস্টেন্সকে কী বলবে? বিম স্পেসিং। আর যদি একদম এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত হিসাব করেন তখন সেটাকে বলবে ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন ওয়েবস। ক্লিয়ার ডিস্টেন্স, তাহলে বিম স্পেসিং আর ক্লিয়ার ডিস্টেন্স কিন্তু একই না। যদি এই ফিগারটা আঁকতে দেওয়া হয় এটা কি একে বোঝানো যাবে? ঠিক আছে, শুধু এই জিনিসগুলো দেখাবেন, ডাইমেনশনগুলো কোনটা কি। এখন আমরা এল বিমটা দেখব, পরের স্লাইডে যাই। তাহলে এল বিমটা দেখলে কী বলবো? এল এর মতো না বলছিলাম, এটা কর্নারে গেলে আমরা যে বিমটা দেখতে পাবো এটা কার মতো হবে? এল এর মতো। তো এখানে সব সেম আগের মতো। এখানে ইফেক্টিভ যে ফ্লেঞ্জ উইথটা এটা একটু কম, আগেরটা একটু বেশি ছিল, তাই না? আগেরটা ছিল এখান থেকে একটু, আর এখন দেখেন ওই কর্নার থেকে মাত্র একটু, তো ডিফারেন্সটা শুধু এটাই, আর বাকি সব সেম। এরপরে যাই। আচ্ছা, পজিটিভ বেন্ডিং মোমেন্ট কোথায় হয় বলেন তো? বিমের মাঝখানে না? বিমের মাঝখানে বা স্ল্যাবের মাঝখানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট হবে। In the analysis and design of floor and roof system, it is common practice to assume that the monolithically placed slab and supporting beam interact as a unit in resisting the positive bending moment. As shown in figure, the slab becomes the compression flange, while the supporting beam becomes the আচ্ছা, পজিটিভ বেন্ডিং মোমেন্টের বেলায় কীরকম হবে আর নেগেটিভের জন্য কীরকম হবে সেটা আমাকে জানতে হবে। এখন আমি যেটার জন্য অ্যানালাইসিস করবো সেটা কি? পজিটিভ বেন্ডিং মোমেন্ট। যদি পজিটিভ বেন্ডিং মোমেন্ট হয়, এখন আমরা কোন জায়গায় আছি? পজিটিভ বেন্ডিং মোমেন্ট। যদি আমরা দেখি যে আমরা তো জানি সবসময় বেন্ডিং মোমেন্ট কয় ধরনের হয়? দুই ধরনের, একটা পজিটিভ একটা নেগেটিভ। যখন সাপোর্টে চলে আসবে তখন হয় নেগেটিভ, যখন একটু দূরে যাবে তখন হবে পজিটিভ। তাহলে যদি পজিটিভ মোমেন্টের জন্য আমরা অ্যানালাইসিস করতে যাই সেক্ষেত্রে আমাদের কি বলা হয়েছে? দ্য স্ল্যাব সাপোর্টিং বিম ইন্টারেক্ট অ্যাজ এ ইউনিট। স্ল্যাব এবং বিম দুইটা একসাথেই হয়ে কাজ করবে। এখন হচ্ছে বিম আলাদা না, স্ল্যাবও আলাদা না, দুইটা একসাথে হয়ে কাজ করবে ইন রেসিস্টিং দ্য পজিটিভ বেন্ডিং মোমেন্ট, অর্থাৎ এই পজিটিভ বেন্ডিং মোমেন্টকে রেসিস্ট করার জন্য। এরপরের লাইনটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। দ্য স্ল্যাব বিকামস দ্য কম্প্রেশন ফ্লেঞ্জ। এই যে স্ল্যাব যেটা আছে এটা কম্প্রেশন মানে কম্প্রেশন মেম্বার হিসেবে কাজ করবে এখন, ঠিক আছে। ওয়াইল দ্য সাপোর্টিং বিম বিকামস দ্য ওয়েভ অর স্টিম। এই শুধু এই বিমটা ওয়েভ হিসেবে কাজ করবে আর স্ল্যাবটা ফ্লেঞ্জ হিসেবে কাজ করবে। শুধু ফ্লেঞ্জ না, কি ফ্লেঞ্জ? কম্প্রেশন ফ্লেঞ্জ। তাহলে এটা কার জন্য পড়ছি? পজিটিভের জন্য। তাহলে এখন নেগেটিভের দিকে যায়। আচ্ছা, এখনও পজিটিভে আছে ওরা, ঠিক আছে। দেখেন WL²/8 এটা কার জন্য বলেন তো? সিম্পলি সাপোর্টেড বিমের জন্য। আর সিম্পলি সাপোর্ট কি? এই যে এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, দুই পাশে দুটো সাপোর্ট থাকলে মাঝখানের এই ল্যাংকে বা অথবা এই স্প্যানটাকে বলে সিম্পলি সাপোর্ট। বুঝা গেছে? সেটার জন্য মোমেন্ট ফর্মুলা কি বলেন তো? WL²/8। এটা যেন না বলেন। সিম্পলি সাপোর্ট হলে মোমেন্টের ফর্মুলা কি? WL²/8। এখানে স্ল্যাব কোনটা বলেন তো? এটা না এটা কোনটা? এটা না, এটা না, এটা কোনটা? পুরাটাই শিওর? হ্যাঁ, এটা পুরাটাই তো স্ল্যাব, ঠিক আছে। এরপরে যাই।
এখন দেখবো নেগেটিভের জন্য, আমরা পজিটিভটা পড়ে ফেলছি তাই না? তাহলে দ্য স্ল্যাব টি-বিম সাবজেক্ট টু নেগেটিভ মুভমেন্ট, দ্য স্ল্যাব অ্যাট দ্য টপ অফ দ্য ওয়েভ ইজ ইন টেনশন। আচ্ছা, এখন একটু ডিফারেন্ট হয়ে গেছে। যখন মাইনাস, আগে যখন প্লাস ছিল, এটা স্ল্যাবটা কী হিসেবে কাজ করছিল? কম্প্রেশন। এখন মাইনাস, তাহলে এখন মাইনাস হলে কি হবে? অর্থাৎ নেগেটিভ মুভমেন্ট হলে দ্য স্ল্যাব অ্যাট দ্য টপ অফ দ্য ওয়েভ ইজ ইন টেনশন ওয়াইল দ্য বটম অফ দ্য ওয়েভ ইজ ইন কম্প্রেশন। এখন উল্টো হয়ে গেছে, এখন উপরে স্ল্যাবটা কিসে আছে? টেনশনে আছে, আর নিচেরটা আছে কম্প্রেশনে। আগে ছিল উপরে কি কম্প্রেশন, নিচে ছিল টেনশন। তো কম্প্রেশন টেনশন যেটা বেসিক্যালি আমরা শিখে আসছি এরকম, উপরে থাকে কম্প্রেশন, নিচে থাকে টেনশন। সিঙ্গলি বলি, ডাবলি বলি, বাট টিতে কখন এটা মানে সেম হবে? পজিটিভ হলে। কিন্তু যখন আপনার দেখবেন যে নেগেটিভ মুভমেন্টের জন্য কাউন্ট করতেছেন বা নেগেটিভ মুভমেন্ট আসছে, রেইনফোর্সমেন্ট ডিল করবেন, তখন উপরে হবে কি টেনশন আর নিচে হবে কম্প্রেশন। তো এটাই লেখা আছে দেখেন, দিস ইজ ইউজুয়ালি অকার অ্যাট দ্য ইন্টেরিয়র সাপোর্ট অফ দ্য কন্টিনিউয়াস বিম। কন্টিনিউয়াস বিম বলতে কি বুঝেন জানেন? মানে একটার পর একটা বিম এসে কন্টিনিউয়াসলি চলে গেছে, ঠিক আছে? ওটাকে বলে কি কন্টিনিউয়াস বিম। যদি মনে করেন একটা স্ট্রাকচার স্টপ হয়ে গেছে এখানে, ঠিক আছে, মনে করেন এটাকে কন্টিনিউয়াস বলবে না, কারণ এটা এখানে স্টপ। যদি এরকম এটা যাইতে থাকে তখন সেটাকে বলবে কি কন্টিনিউয়াস। সো কন্টিনিউয়াস বিমেরগুলোর ক্ষেত্রে বেসিক্যালি নেগেটিভ বেন্ডিং মুভমেন্টটা আসে। সেক্ষেত্রে আমার উপরে হবে কি টেনশন, নিচে হবে কম্প্রেশন। তাহলে কেউ ডিফারেন্সটা বলতে পারবেন যে এটার এনফোর্সমেন্ট কি সেম হবে না? হবে না, সেম হবে না। কেন হবে না? টেনশন তো উপরে। এখন আগে টেনশনের বেলায় আমরা কী ধরছিলাম? এখানে এস ধরছিলাম না? উপরেটা কী ধরছিলাম? এস প্রাইম বা এস বার। এখন এস বার হবে কোথায়? নিচে, আর এস হবে উপরে। সো এটাই ডিফারেন্স আর কি, আর কিছুই না। ঠিক আছে, একটু পজ করেন দেখি। ইন দিস কেস দ্য সাপোর্ট সেকশন উড বি ইনভার্টেড ডাবলি reinforced section having as bar at the bottom fiber and as at the top fiber. সো আমি যেটা বলেছি ওটাই। এই ক্ষেত্রে আমাদের সিনারিওটা উল্টা হয়ে যাবে। আগে যেখানে এস আমরা নিচে কাউন্ট করছিলাম, এখন এস হয়ে যাবে কোথায়? উপরে, আর এস বার হবে কোথায়? নিচে। বাস শেষ। এরপরে যাই, এই যে এই ফিগারটা দেখলে একদম ক্লিয়ার কাট। পজিটিভ বেন্ডিং মুভমেন্ট কোথায় হয়? মাঝখানে না? দেখেন এখানে এস প্লাস। নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট কোথায় হয়? সাপোর্টে। তাহলে দেখেন এস মাইনাস কোথায় লিখছে? এই জায়গায়। সেখানে দুইটা সেকশন, এই জিনিসটাকে বলে সেকশন। এই জায়গায় কাটছি আমি, এটাকে বলবো বিবি সেকশন। আর এখানে মাঝখানে কাটছি, এটাকে বলবো এ সেকশন। সো এখানে এগুলোকে আলাদা করে নিচে এঁকে দেখানো হলো যে বিবি সেকশন যখন কাটবো তখন এটা দেখতে কীরকম, এ সেকশন যখন কাটবো ওটা দেখতে কীরকম। সো এখানে কেউ আমাকে ডিফারেন্সটা বলতে পারবেন? এই জায়গায় যে কাটবো উপরে কোনো রেনফোর্সমেন্ট আছে? এখানে কোনো মানে রড কাটা পড়ছে? নাই, শুধু নিচে কাটা পড়ছে, তাই না? তাহলে দেখেন উপরে কোনো রেনফোর্সমেন্ট নাই। রেনফোর্সমেন্ট আছে কোথায়? নিচে। ঠিক আছে, তাও এটা কোনটা? পজিটিভটা। আর পজিটিভের বেলায় দেখেন এস আসছে। কি আসছে? এস। এখানে দেখেন, এখানে যে কাটছি রেনফোর্সমেন্ট কাটা পড়ছে না? কাটা পড়ছে না? তাহলে রেনফোর্সমেন্ট আছে, রেনফোর্সমেন্ট আছে। সো এটা কার জন্য বলেন তো? এটা কার জন্য? নেগেটিভ বেন্ডিং মুভমেন্টের কারণে। এই যে আমি এস মাইনাস বলতে কি বোঝাচ্ছে? মানে এখানে নেগেটিভ। কোন জায়গায় নেগেটিভ হবে বলছিলাম? সাপোর্ট সেকশনে। তাহলে টি বিমের বেলায় যখন আমরা ডিজাইন করব, সাপোর্ট সেকশনে আসলে আমার এস বার হয়ে যাবে কোথায়? নিচে, আর এস হবে উপরে। সো এখানে উপরের রাডটা কাটা পড়ছে, এটা হচ্ছে এস, যেটা হচ্ছে কী হবে? কম্প্রেশন না টেনশন? টেনশন। আর নিচেরটা হয়ে যাবে এখন কম্প্রেশন। সো এইটাই হচ্ছে সিনারিও। এভাবেই করে আমাদের কন্টিনিউ করতে হয় টি বিমের বেলায়। ঠিক আছে, তাহলে নেগেটিভে হবে কি? এস উপরে, এস বার নিচে। আর পজিটিভের বেলায় হবে উপরে কোনো কিছুই থাকবে না, মানে নিচেই শুধু কি রেনফোর্সমেন্ট থাকবে, যেটাকে এস বলবো। আর এটা সিম্পলি এটাকে কি বলবো? এটা আমরা সিম্পলি বিম যেটা, ঠিক আছে, অর্থাৎ সিঙ্গলি রেনফোর্সমেন্ট যেটা। সিঙ্গলি রেনফোর্সমেন্টের বলে যেভাবে আমরা এই ডিজাইন ক্রাইটেরিয়া করছি, এস, এর ফর্মুলা, সি, সবগুলো ওভাবেই করে এটা করব। আর এটার বেলায় ডাবলি করবো। ঠিক আছে, ডাবলি করব। সো এই দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছেন? যদি পজিটিভ আসে আমরা কীভাবে করব? সিঙ্গলি, সরি ওই সিঙ্গেল সাপোর্ট আর কি। ঠিক আছে, আর এটা কী হবে? ডাবলি। চলে যায় সামনের দিকে। এসিআই কোড এগুলো লাগবে না, এগুলো হচ্ছে কি এর আগে ফিগারে আসেন। একটু আগে বলছিলাম যে
আমার বিডাব্লিউর স্পেসিফিকেশন কত হইতে হবে, মিনিমাম বা ম্যাক্সিমাম, বি এর মান কত হইতে হবে, মিনিমাম বা ম্যাক্সিমাম, ডি কত, ডি না বেসিক্যালি এই যে বি, তারপর হচ্ছে এই যে বিডাব্লিউ, ঠিক আছে, আর হচ্ছে কি এই ক্লিয়ার স্প্যান যেটাকে বলে, ঠিক আছে, অথবা বার স্পেসিং, এগুলো কত হবে, এগুলো জাস্ট কোডগুলো দিয়ে আছে। পরে যাই, এখানে বি এর কথা বলছে, বি হচ্ছে কত, টোটাল 1/4 যেন বেশি না হয়, লেংথ, এটাকে বলে লেংথ, ঠিক আছে। আর এই যে এই অংশটাকে বলে বি, তাহলে এইটা হচ্ছে কত, এটা মনে করেন যে 20 হয়, তাহলে এটাকে 1/4 দিয়ে ভাগ দিলে কত হয়, 5, তাহলে এই বি এর মান কি হবে, 5-এর যেন বেশি না হয়, ছোটো হাতের বিটা, এই কথা বলা আছে, ঠিক আছে। ওভার হ্যাঙ্গিং স্ল্যাব উইথ অন আইদার সাইড অফ দ্য বিম ওয়েব শ্যাল নট এক্সিড 8 times অফ দ্য থিকনেস অফ দ্য স্ল্যাব। তো ওভার হ্যাঙ্গিং স্ল্যাবের গলায়, ওভার হ্যাঙ্গিং স্ল্যাব বলতে কোনটা, মনে করেন এই জায়গায় বিম, এই জায়গায় হচ্ছে আপনার উপরে স্ল্যাবটা এসে গেছে, এটাকে বলে ওভার হ্যাঙ্গিং স্ল্যাব। এই জায়গায় আমাকে কি বলছে, এই ওয়েবটা, ওয়েব কোনটা, এই অংশটাকে তো ওয়েব বলে, তাই না, এই অংশটাকে তো ওয়েব বলে। এটা থিকনেস কত, এই যে স্ল্যাবের এটাকে বলে থিকনেস, মনে থাকবে, এটাকে আমরা এইচ বলি স্ল্যাবের এটাকে। তাহলে আমার যে ওয়েব আছে, ওয়েব মানে এটা, এই বিডাব্লিউটা স্ল্যাবের থিকনেসের 8 গুণের চাইতে কী হবে, 8 গুণের চাইতে যেন বেশি না হয়, ঠিক আছে, কোনটা, বিডাব্লিউটা। তাহলে এখানে দুইটা পয়েন্টের কথা বলা আছে, একটা হচ্ছে বি এর কথা, বি মানে ফ্লেঞ্জের বি, আরেকটা হচ্ছে বিডাব্লিউর কথা। এই বিটা কি, ফ্লেঞ্জের যে বিটা আছে এটা লেংথের, ঠিক আছে, 4 ভাগের, লেংথকে যখন আমি 4 ভাগ করবো, ঠিক আছে, এটার যাতে কি হয়, এক্সিড না করে। আর যেটা বিডাব্লিউর নিচের যেটা কথা আছে, এটা কি হবে, কার 8 টাইম, ফ্লেঞ্জের 8 টাইমসকে যেন ক্রস না করে। সাপোজ এটা যদি আপনার 5 ইঞ্চি হয়, সরি 6 ইঞ্চি, মানে 6 ইঞ্চি দিলাম আর কি, 6 ইঞ্চি স্ল্যাব তো বেশি অনেক বড় হয়ে যায়, আমাদের 2.5, 3, 4 এরকম করে স্ল্যাবের কি হয়, মানে হাইটটা হয়। মনে করেন এটা 6 ইঞ্চি দিলাম, তাহলে 6 ইঞ্চিকে 8 দিয়ে গুণ দিলে কত হয়, কানি কয় ফিট, 4 ফিট, আচ্ছা 4 ফিট। তাহলে আমাকে যেটা বলছে যে বিডাব্লিউ মানে এটা, ঠিক আছে, ওয়েবের যে উইথ, তাহলে এটা 4 ফিটের যেন ক্রস না করে, বুঝা গেছে। যদি এটা 6 ইঞ্চি হয়, এটা যেন 4 ফিটের বেশি না হয়। তাহলে এই দুইটা এসিআই কোডের কথা বলা আছে। এরপরে দেখি বি এর কথা, বি এর আরও কিছু মান দিয়ে আছে। বি মানে কোনটা, ফ্লেঞ্জের যে উইথ, ঠিক আছে, বি, এটা স্প্যান লেংথের, যে এটা তো শিখে আসছি অলরেডি। আর এই বিটা কোনটা, এটা হচ্ছে বিডাব্লিউ, অর্থাৎ ওয়েবের উইথ প্লাস ফ্লেঞ্জের হাইটের 16 গুণ, ঠিক আছে, এই দুটো যোগ করে, তাহলে এখানে কয়টা মান, 3টা। আর এটা কোনটা, সেন্টার টু সেন্টার স্পেসিং অফ দ্য বিম, সেন্টার টু সেন্টার স্পেসিং কোনটা জানেন, এখান থেকে শুরু করে এই যে এটা আর কি, সেন্টার টু সেন্টার স্পেসিং অফ দ্য বিম। তাহলে এখানে 3টা থেকে আমরা কোনটা নিব, সবচেয়ে স্মলেস্ট, এখানে 3টা থেকে যে ছোটো মানটা নিব সেটাই হচ্ছে এই বিটা নিব, সরি এই ফ্লেঞ্জের বিটা নিব, মনে থাকবে। এগুলো সব এসিআই কোড, বই আছে, তাদের বিএনডিসি বই নাই, নিয়ে নেবেন, ঠিক আছে। এরপরে যাই, ওটা ছিল টি বিমের জন্য। আর এল বিমের জন্য কী হবে বলেন তো, আগে যেটা 8 টাইমস ছিল সেটা এখন কত হবে, 6 টাইম। আগে যেটা 1/4 সেটা এখন 1/12 অফ দ্য স্প্যান, ঠিক আছে, মানে 1/12। এরপরে যাই, এখানে আরও কিছু কথা আছে, এগুলো লাগবে না, আরও সামনে যাই। হ্যাঁ, এখানে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে মিনিমাম এরিয়া কত হবে স্টিলের, তারপর হচ্ছে রেইনফোর্সমেন্ট রেশিও মিনিমাম কত হবে। এটা 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 সিমিলার না, এটা কার সাথে সিমিলার, ডাব্লিউর সাথে সিমিলার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আগের মতোই। আর এটা অ্যাস মিনিমাম, এটা আমরা পড়ি নাই। এটা কি, এই জিনিসটা কিসের উইথ, ওয়েবের উইথ, দুইটা ইফেক্টিভ দ্যাট, আর এগুলোতে মান দেওয়া আছে। তাহলে এটা বড় হইতে হবে ওই মানের চাইতে, ঠিক আছে। তাহলে এটা অ্যাস মিনিমাম, এটা কার জন্য, টিবিমের পজিটিভ মোমেন্টের জন্য। আমরা দুই ধরনের অ্যানালাইসিস দেখব, পজিটিভ মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট। তাহলে টিবিমে যদি পজিটিভ মোমেন্ট হয় তাহলে মিনিমাম স্টিল হবে এই ফর্মুলা, আর রো মিনিমাম এটা কন্ডিশনটা মানতেই হবে, না হলে কিন্তু হবে না। এরপরে যাই, নেগেটিভ ফলে তাহলে কী হবে, ফর্মুলাগুলো একটু জাস্ট চেঞ্জ হয়েছে, আর কিছু না, ঠিক আছে।
এর আগে স্লাইডে যান। আগে এখানে দেখেন, এখানে কত ছিল 3fc প্রাইম fy, এখন পরের স্লাইডে যান। এখন এটা 6 হয়ে গেছে। সো নেগেটিভ হলে কিন্তু মান বেড়ে গেছে আর কি, এস মিনিমামের, বোঝা গেছে। এরপরে because of the large compression stress in the flange of the T-beam, the moment strain is usually limited by the yielding of the tensile steel. Therefore, it is safe to assume that the tensile steel will yield before the concrete reaches ultimate strain. The ultimate tensile force may found from T equal to ASFY. এখানে জাস্ট কোন কথাটা বলা আছে, এখানে ফ্লেঞ্জে কি আসতেছে, কম্প্রেশনটা আসতেছে, ঠিক আছে। ফ্লেঞ্জের কম্প্রেশন আসার কারণে এখানে যে স্টিলটা ইউজ করেছে এটা কি কনক্রিট ফেল করার আগে আমরা ধরে নিব যে স্টিল কী হবে, ফেল করবে, ঠিক আছে। স্টিলের ইয়েলটা আগে হয়ে যাবে, এই জন্য আমরা কি ধরছি, ASFS না ধরে ASFY ধরছি, বুঝা গেছে এইটাই। এরপরে দুইটা কেস সবসময় মাথায় রাখতে হবে টি-বিম যখন আমরা ডিজাইন করব। দ্য স্ট্রেস ব্লক মে বি কমপ্লিটলি উইথিন দ্য ফ্লেঞ্জ অ্যাজ শোন ইন ফিগার। আচ্ছা, এখানে স্ট্রেস ব্লক বলতে কি, এইটার জন্য আমরা কি সেমভাবে স্ট্রেস ব্লক দেখব। এটা হচ্ছে স্ট্রেন আর এটার জন্য কি স্ট্রেস, এরকম স্ট্রেস ব্লক দেখব। তো এখানে বলা হয়েছে কি, দ্য স্ট্রেস ব্লক মে বি কমপ্লিটলি উইথিন দ্য ফ্লেঞ্জ, মানে এই ফ্লেঞ্জটাকে এই ফ্লেঞ্জের মধ্যেই থাকবে। অর্থাৎ প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে কি, এখানে যে স্ট্রেস ব্লকটা এটা এই ফ্লেঞ্জের ভিতরেই থাকবে। দ্য স্ট্রেস ব্লক মে কভার দ্য ফ্লেঞ্জ অ্যান্ড এক্সটেন্ড ইনটু দ্য ওয়েভ অ্যাকশন। তাহলে দুটা কন্ডিশন। প্রথম একটা কন্ডিশনে আমরা চেক দিব এই মানটাকে কি বলে, সি বলে না, মনে আছে কারো? এই মানটাকে কি সি বলে। আমরা সি এর সাথে HF এর কম্পেয়ার করব, কার HF এর কম্পেয়ার করব সি এর সাথে। আর একটা কন্ডিশন হচ্ছে কি, এই স্ট্রেস ব্লকটা ওয়েবের মধ্যে এসে গেছে, কার মধ্যে, ওয়েবের মধ্যে। তাহলে দুইটা কন্ডিশন আমরা এটাকে অ্যানালাইসিস করবো টি-বিমকে। এটা হচ্ছে কি ফ্লেঞ্জের মধ্যে আছে কি না, নাহলে ফ্লেঞ্জকে ক্রস করছে কি না, কন্ডিশন অনুযায়ী সূত্রগুলো আসবে, বুঝা গেছে। তো দুটাই কন্ডিশন শুধু। দিস টু কন্ডিশন উইল রেজাল্ট ইন হোয়াট আর টার্ম এ রেক্ট্যাঙ্গুলার টি-বিম অ্যান্ড ট্রুলি টি-বিম। এই কন্ডিশনের উপর বুঝতে পারবো যে এটা আসলে কি রেক্ট্যাঙ্গুলার বিম নাকি এটা টি-বিম। এই কন্ডিশনটা বেসিক্যালি রেক্ট্যাঙ্গুলার হবে, এই কন্ডিশনটা আসলে। আর এটা আসলে কি হবে, ট্রুলি টি-বিম, শুধু টি-বিম না, কি বিম, থ্রু টি-বিম। কারণ কি এখানেও দুইটা জায়গায় স্ট্রেসটা এসে যাচ্ছে, তাহলে এটা কি হবে, টি-বিম। আর এটা হলে কি হবে, রেক্ট্যাঙ্গুলার বিম, ঠিক আছে। এরপরে যাই। তো আমাদের টি-বিমের জাস্ট ফর্মুলাগুলো একটু পর্যন্তই, আমি একটা শিট দিয়ে দিব আপনাদেরকে। Structural concrete slabs are constructed to provide flat surface, usually horizontal in building floor, roof, bridge and other types of structure. এখানে কি বলা হয়েছে, স্ট্রাকচারাল যে স্ল্যাব তো দুই ধরনের হয়, একটা স্টিলের আর একটা স্ট্রাকচারাল, কনক্রিটের, ঠিক আছে। কনক্রিটের যে স্ল্যাবটা আছে এটা আমরা কেন কনস্ট্রাক্ট করি, আমরা ফ্লোর হিসেবে ইউজ করার জন্য, বা রুফ হিসেবে, বা ব্রিজের ডেক হিসেবে, বা অন্য আদার উদ্দেশ্যে, ঠিক আছে। The slab may be supported by wall, by reinforced concrete beam, usually cast monotonically with the slab, by structural steel beam, by column and by ground. So যেটা বলা হইতেছে, আমরা তো দেখতেছি মনোলিটিক কথাটা কি, আমরা বিম স্ল্যাব একসাথে মনোলিটিক্যালি ইউজ করি, অথবা আমরা কি আলাদা আলাদা করে স্টিলের বিম ইউজ করি। দেখেন আমাদের যে এখানে কনস্ট্রাকশন করা আছে এগুলো এখানে কি, এটা স্টিল বিম, কিন্তু কী হিসেবে আছে, স্টিল বিম। আমরা স্টিলের সাথে একসাথে কনক্রিট কাস্ট করে ফেলছি, ঠিক আছে, স্টিল বিমগুলোকে। তো এটাকে বলা হচ্ছে কি স্টিল বিম যদি ইউজ করি, অথবা যদি আমি কনক্রিটের সাথে স্ল্যাব যদি মনোটোনিক্যালি করি, যেটাকে টি-বিম বলা হচ্ছে, অথবা ডাইরেক্ট কলাম টু বিম, এভাবে করে আমরা স্ল্যাব বানাতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে স্ল্যাবস মে বি সাপোর্টেড অন টু সাপোর্ট সাইডস ওনলি, ইন উইচ কেস দ্য স্ট্রাকচারাল অ্যাকশন অফ দ্য স্ল্যাব ইজ এসেন্সিয়ালি ওয়ান ওয়ে, দ্য লোড বিং ক্যারিড বাই দ্য স্ল্যাব ইন দ্য ডাইরেকশন পারপেন্ডিকুলার টু দ্য সাপোর্টিং বিম। সো একটা জিনিস দেখেন, যদি শুধু দুই পাশে বিম থাকে, মাঝখানে কি থাকে, স্ল্যাব। এখানে শুধু দুই পাশে বিম আছে আর মাঝখানে স্ল্যাব, এই ধরনের সিস্টেমকে তো বলা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। এই ক্ষেত্রে লোডিংটা আসে হচ্ছে এভাবে, লোডিংটা আসে বিমের পারপেন্ডিকুলারলি, আর আমি রেনফোর্সমেন্ট দিব কিভাবে, এইভাবে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য। এরপরে যাই, পার্থক্যটা একটু দেখে আসি, ঠিক আছে। এই পাশে হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব আর ওই পাশে হচ্ছে টু ওয়ে স্ল্যাব। এখানে দেখতেছেন বিম কয়টা, টু ওয়েতে চারপাশে বিম থাকবে। আমরা আসছি টুতে গিয়ে টু ওয়ে স্ল্যাবের ডিজাইন করব, চারপাশে বিম।
আর এখন দেখতেছি কি শুধু দুই পাশেই বিম, শুধু দুই পাশেই বিম। সো আমি একটা জিনিস সামনের দিকে আসলে পাবো। আরেকটা জিনিস বলি, আমি যে এখানে মনে করেন যে বিম ডিজাইন করতেছি বা স্ল্যাব ডিজাইন করতেছি, আমি স্ল্যাবের মাত্র 1 ফিট অংশ নিয়ে, কয় ফিট, 1 ফিট অংশ নিয়ে আমি ডিজাইন করব। তো এরকম 1 ফিটগুলো অনেকগুলো 1 ফিট মিলেই তো কী হয়, একটা পুরো স্ল্যাব হয়। ডিজাইন করতে গেলে সেটা বিম হোক, সেটা স্ল্যাব হোক, কলাম হোক, আমরা সবসময় 1 ফিটের অংশ কাউন্ট করব। মনে থাকবে কয় ফিট, 1 ফিট। 1 ফিটের জন্য যত রেনফোর্সমেন্ট আসবে সেটার পরে আমরা প্যারালালি বসা দিয়ে যাবো। পুরোটা একসাথে তো কাউন্ট করতে পারবো না, সবসময় আমরা কয় ফিট ধরি, 1 ফিট ধরবো, ঠিক আছে। তাহলে স্ল্যাবের 1 ফিটের জন্য সবসময় ধরবো, বা বিমের 1 ফিটের জন্য ধরবো। এখানে যে রেনফোর্সমেন্ট আসবে সেটা আমরা প্যারালালি বসা দিয়ে যাবো। বুঝা গেছে? তাহলে এটাকে বলে 1 ওয়ে স্ল্যাব, এটাকে বলে 2 ওয়ে স্ল্যাব। 4 দিকে বিম আসছে, এখানে 2 দিকে বিম আসছে, ঠিক আছে। পরের দিকে যাই। আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা, কোনো পুরান বিল্ডিং বা নতুন যে রেল লাইনের দিকে, রেলের যে প্ল্যাটফর্মগুলো আছে, এই ধরনের মসজিদ আছে, এই ধরনের স্ল্যাব দেখা গেছে। এখানে কলাম, মাঝখানে এরকম আসছে, ঠিক আছে, একটা প্লেট আসছে, আবার স্ল্যাব আসছে, এইটাকে বলে ফ্ল্যাট স্ল্যাব। এই ধরনের ফিগারকে, এই ধরনের বিম আর কলাম যদি যুক্ত হয়ে যেই কনস্ট্রাকশনটা হয় সেটাকে বলে ফ্ল্যাট স্ল্যাব। তো এইটাকে উপর থেকে দেখলে, প্ল্যান দেখলে এরকমই হয়। তো এই জায়গাটার জন্য এটাকে এরকম ডট লাইন দিয়ে দিচ্ছে, এই জায়গাটার জন্য এটাকে এরকম ডট লাইন দিয়ে দিচ্ছে। ওই পাশে দেখেন, ওই পাশে কিন্তু কোনো কিছুই নেই, শুধু ডাইরেক্ট কলাম টু বিম। ওটাকে বলে কি, ফ্ল্যাট প্লেট স্ল্যাব। তো আমি যদি এটা পার্থক্য আঁকতে দিই, পারবেন? একটা হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব, একটা হচ্ছে কি ফ্ল্যাট প্লেট স্ল্যাব। ওখানে প্লেট নাই, তাই ওটার নাম ফ্ল্যাট প্লেট, ঠিক আছে না? ওখানে কি আছে, কোনো প্লেট কিছু আছে? ডাইরেক্ট কলাম টু বিম। এখানে কি আছে, কলাম থেকে কিছু কি ফুলের মতো দিয়ে এটা প্লেট বানাইছে, তো এটার নাম কি, ফ্ল্যাট স্ল্যাব। আর ওটা কী হবে, ফ্ল্যাট প্লেট স্ল্যাব। সো আপনারা এখন যদি যারা মসজিদে যান, দেখবেন যে মসজিদে ম্যাক্সিমাম কনস্ট্রাকশনগুলো এরকম হয়, কলাম থেকে যে বিম বা স্ল্যাব যে লাগে, ঠিক আছে, এইভাবে এটাকে বলে তাহলে কি স্ল্যাব, ফ্ল্যাট স্ল্যাব। পরে যাই, আরেকটা স্ল্যাব আছে যেটাকে ওয়েফেল স্ল্যাব বলে। কি বলে, ওয়েফেল, মানে ভিতরে সবগুলি গ্রিডের মতো, ভিতরে কি সবগুলা গ্রিডের মতো। এই ধরনের স্ল্যাবকে বলে কি, ওয়েফেল স্ল্যাব, মানে অনেকগুলো বিম একে অপরকে কি ক্রস সেকশন করে চলে গেছে, এটাকে বলবে ওয়েফেল স্ল্যাব। হ্যাঁ, মানে আগের যুগের বিল্ডিংগুলোতে একটু ডিজাইন করা, তাই না? এগুলো কস্টলি হবে, অবশ্যই হবে। এরপরে যাই, দেয়ার মে বি বিমস অন 4 ওয়াল সাইড। এখানে 2 ওয়ে স্ল্যাবের কথা বলছে, যে চারদিকে বিম থাকলে সেটাকে 2 ওয়ে স্ল্যাব বলে। L/B দুই থেকে বড় হলে 1 ওয়ে, আর ছোটো হলে 2 ওয়ে। চলে যাই। আচ্ছা, এখানে আরেকটা কথা ছিল, এর আগে যাই। মোস্ট অফ দ্য লোড ইজ ক্যারিড ইন দ্য শর্ট ডিরেকশন টু সাপোর্টিং বিম। এখানে এই যে 1 ওয়ে স্ল্যাব, এটা শর্ট ডিরেকশন কোনটা, এটা হচ্ছে শর্ট ডিরেকশন, আর এটা হচ্ছে লং ডিরেকশন। তাহলে লোডটা বেশি আসবে কোথায়, শর্ট ডিরেকশনে। তো শর্ট ডিরেকশনে আমি এই জন্য রেনফোর্সমেন্ট বসাবো। ক্লিয়ার? শর্ট ডিরেকশনে কি বসাবো, রেনফোর্সমেন্ট বসাবো। এরপরে যাই, তাহলে এটা হচ্ছে আপনার শর্ট ডিরেকশন, তীর চিহ্ন যেটা দেওয়া আছে, রেনফোর্সমেন্টগুলো ওইভাবে বসাবো। এরপরে যাই, এটা তো অলরেডি জেনে আসছি, তাই না? এরপরে যাই, ডিজাইন ফিলোসফি। এখানে কিছু কথা আছে ডিজাইন নিয়ে। 1 way slab is assumed to be a rectangular wide beam with a large ratio of width and depth that is span between the support. এটা আমরা জানছি। Normally a 12 inch wide pieces of such a slab is designed as a beam. The slab being assumed to consist of a series of beam side by side. আমি যে কথাটা বলছি ওটাই আসছে। আমি যখন ডিজাইন করতে যাব, প্রথমে স্ল্যাবের মাত্র কত ইঞ্চি, 1 ফিট বা 12 ইঞ্চি নিব। তো এটাকে আমরা একটা বিম হিসেবে কাউন্ট করে ডিজাইন করে যাব, স্ল্যাবের এই অংশটাকে একটা বিম হিসেবে কাউন্ট করে যাব। তো আমাদের অনেকগুলো বিম প্যারালালি এখানে বসেই তো এটা স্ল্যাব হবে পরে। তাহলে আমরা যখন একটা স্ল্যাব ডিজাইন করতে যাব, কোনো প্যারার কিছু নাই, আমরা বিম ডিজাইন পারি না, সিমিলারলি ওটার মতোই 1 ফিটের একটা স্ল্যাবকে আমরা বিম ধরে ডিজাইন করব, পরে অনেকগুলো বিম বসে মানে এজিউম করে এটার স্ল্যাব ধরে নেব, ঠিক আছে? ক্লিয়ার? এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে এই অংশটা? এরপরে যাই, এই যে দেখেন ওখানে যে মার্কিং করার যে অংশটা আছে ওটাকে 12 ইঞ্চি বলা হচ্ছে। কত ইঞ্চি? 12 ইঞ্চি। তো ওইটাকে বলা হচ্ছে কি, একটা বিম স্ল্যাবের 12 ইঞ্চি অর্থাৎ 1 ফিটের একটা উইথ কাউন্ট করে আমি ডিজাইন করব। সো এটার জন্য যে রড আসবে বা যে রেনফোর্সমেন্ট আসবে এটা আমি পুরো জায়গায় বসায় দিয়ে যাওয়া। বুঝা গেছে? তাহলে হিসাব ইজি না? আপনি একটা জিনিসের ডিজাইন পারলে সবগুলোই সেম।
বিম পারলে কলাম সেম, কলাম পারলে স্ল্যাব সেম, এটাই। এরপরে যাই, আরেকটা কথা আসছে টেম্পারেচার এবং সিঙ্কেজ রেনফোর্সমেন্ট, এটা তো অলরেডি জেনে আসছেন। এরপরে যাই, মানে ফিগারটা দেখলে বুঝতে পারবো। আচ্ছা এরপরে যাই, এটা থিওরিটা একটু পরে আসি। এই যে দেখেন, এটাকে বলা হচ্ছে মেইন রেনফোর্সমেন্ট। শর্ট ডিরেকশনে যেটা বসাচ্ছি ওটাকে কি বলে? মেইন রেনফোর্সমেন্ট। অর্থাৎ আমরা ক্যালকুলেশন করে যে রডগুলো পাবো সেগুলো এই ডিরেকশনেই বসাবো, ঠিক আছে? এরপর উল্টা ডিরেকশনে যেগুলো বসাচ্ছি সেটাকে কি বলা হচ্ছে? টেম্পারেচার বা শ্রিঙ্কেজ রেনফোর্সমেন্ট। এটা কেন ব্যবহার করবো? এটা এই বিমগুলো, এই রডগুলোকে ধরে রাখার জন্য, নাহলে তো এটা মুভ করবে, ঠিক আছে? এটা নড়ে যাবে। কিছু কিছু সময় ভিডিওতে দেখেন না, ব্রিজ এরকম দোলে, ঠিক আছে? এগুলো কি তখন হয়তো ওরা কি এই টেম্পারেচার এনফোর্সমেন্ট দেয় নাই, তার কারণে এটা এরকম দুলতেছে। তো আপনার কি হইতো যদি এগুলো না দেয়? তাহলে দেখা গেছে বাতাস দিচ্ছে বা ভূমিকম্প হচ্ছে, আমরা কি এরকম নাচতাম, ঠিক আছে? সেইটাই। তাহলে টেম্পারেচার এনফোর্সমেন্ট দিতে হবে কেন? মানে বাইন্ডিংগুলো আরও শক্ত হওয়ার জন্য, যেন রডগুলো স্টিফ থাকে, ঠিক আছে? এর আগের দুটো স্লাইডে জায়গা, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। টেম্পারেচার অ্যান্ড সিঙ্কেজ রেনফোর্সমেন্ট কেন ওয়ান ওয়েতে ইউজ করা হয়, কেন? একটু মনোযোগ দেয়। কনক্রিট শ্রিং অ্যাজ সিমেন্ট পেস্ট হার্ড। কনক্রিট শ্রিং অ্যাজ সিমেন্ট পেস্ট হার্ড। সিমেন্ট পেস্ট বলতে আমি যখন এটাকে ঢালাই করব, যখন সিমেন্ট পেস্ট আস্তে আস্তে হার্ড হবে তখন কনক্রিট কী হয়? শ্রিঙ্ক করে। কনক্রিট মানে তার ভলিউম চেঞ্জ হয় কনক্রিটের, ঠিক আছে? আইদার বাড়ে নাহলে কমে। শ্রিঙ্ক বলতে কি? ভলিউম বাড়া কমা বোঝায়। ইউজুয়ালি স্ল্যাব অ্যান্ড আদার মেম্বার্স আর জয়েন্ট রিজিডলি টু আদার পার্টস অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড ক্যান নট কন্ট্রাক্ট ফ্রিলি। তো যেটা বলা হচ্ছে স্ল্যাব এবং অন্যান্য যে মেম্বারগুলো আছে, মানে কী বোঝাচ্ছে? বিম বা কলাম। আদার মেম্বার মানে বিম বা কলাম। আর জয়েন্ট রিজিডলি টু আদার পার্ট অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড ক্যান নট কন্ট্রাক্ট ফ্রিলি, মানে এরা কি? এরা একে অপরের সাথে খুব জয়েন্টলি লেগে থাকে বলা হচ্ছে, ঠিক আছে? দিস রেজাল্ট ইন এ টেনসাইল স্ট্রেস নোন এজ শ্রিঙ্কেজ স্ট্রেস। এই যে এখানে যে এটার সাথে এটা ভালো করে লাগানো আছে, কলাম টু বিম অথবা বিম টু স্ল্যাব, এই যে জয়েন্টগুলো একে অপরের সাথে লেগে আছে, এটার কারণে আপনার শ্রিঙ্কেজ স্ট্রেস ডেভেলপ হয়। কি হয়? শ্রিঙ্কেজ স্ট্রেস ডেভেলপ হয়। এ ডিক্রিজ ইন টেম্পারেচার মে হ্যাভ অ্যান ইফেক্ট সিমিলার টু শ্রিঙ্কেজ। তো টেম্পারেচার একটু কমলে এই শ্রিঙ্কেজটা ইফেক্টটা বেশি হয়। তাহলে শ্রিঙ্কেজ বা টেম্পারেচার রেনফোর্সমেন্ট কেন বলতেছি? টেম্পারেচার কমলেই, মানে কাস্টিংয়ের পর, তখন শ্রিঙ্কেজটা দেখা যায়, ঠিক আছে? Therefore, the slab tends to contract, and if restrained from doing so, become subject to tensile stress. মানে এই যে টেম্পারেচার কমতেছে, শ্রিঙ্কেজ ডেভেলপ হচ্ছে, এই শ্রিঙ্কেজের কারণে টেনজাইল স্ট্রেস ডেভেলপ হচ্ছে। এই টেনজাইল স্ট্রেস কমানোর জন্য বা রিডিউস করার জন্য আমরা কি দিব? এই সাইডে টেনজাইল রিনফোর্সমেন্ট দিব। সো এখানে পয়েন্ট টু পয়েন্ট মাথায় রাখতে হবে পয়েন্টগুলো। এরপরে যাই, আরও কিছু লেখা আছে। সিন্স কনক্রিট ইজ উইক ইন টেনশন। কনক্রিট কিন্তু টেনশন নিতে পারে না, এটা আপনারা জানেন। কনক্রিট কি নেয়? কম্প্রেশন। দিস টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ স্ট্রেস আর লাইকলি টু রেজাল্ট ইন ক্র্যাকিং। যদি আমি এখানে এখনও কিন্তু কোনো রিনফোর্সমেন্টের কথা বলি নাই যে দিব। আমার টেম্পারেচার কমতেছে, শ্রিঙ্কেজ বাড়তেছে। শ্রিঙ্কেজ বাড়লে কী বাড়ে? টেনচাইল স্ট্রেস বাড়তেছে। এই টেনচাইল স্ট্রেস বাড়ার জন্য আমি কি এখানে কনক্রিট ইউজ করবো? না, কনক্রিট তো টেনশন নিতেই পারে না। তো বলা হচ্ছে যদি টেনচাইল স্ট্রেস বাড়ে তাহলে কি হবে? ক্র্যাকিং হবে। এই জিনিসটার কি হবে? ক্র্যাকিং হবে। ইন ওয়ান ওয়ে স্ল্যাব দ্য রিনফোর্সমেন্ট প্রোভাইডেড ফর রেস্টিং দ্য বেন্ডিং মোমেন্ট হ্যাজ দ্য ডিজায়ার্ড এফেক্ট অফ রিডিউসিং শ্রিঙ্কেজ অ্যান্ড ডিস্ট্রিবিউটিং ক্র্যাকস। তো ওয়ান ওয়ে স্ল্যাবে আমার যে রিনফোর্সমেন্ট আমি যে প্রোভাইড করতেছি, ঠিক আছে, বেন্ডিং মোমেন্টকে রেসিস্ট করার জন্য, এই রিনফোর্সমেন্টটা কী হয়? ক্র্যাক অথবা শ্রিঙ্কেজকে কমাতে পারে বলছে। হাউএভার অ্যাজ কন্ট্রাক্টেড টেক প্লেস ইকুয়ালি ইন অল ডিরেকশন, ইট ইজ নেসেসারি টু প্রোভাইড এ স্পেশাল রিনফোর্সমেন্ট ফর শ্রিঙ্কেজ অ্যান্ড টেম্পারেচার কন্ট্রাকশন ইন দ্য ডাইরেকশন পারপেন্ডিকুলার টু দ্য মেইন রিনফোর্সমেন্ট। সো মেইন কথা হচ্ছে আপনার টেনশন স্ট্রেস কমানোর জন্য বা রেসিস্ট করার জন্য, অথবা টেম্পারেচার বা শ্রিঙ্কেজ স্ট্রেস কমানোর জন্য আপনার মেইন রিনফোর্সমেন্টের পারপেন্ডিকুলার মানে কি লম্ব বরাবর এক্সট্রা আরেক ধরনের রিনফোর্সমেন্ট ইউজ করতে হবে, যেটাকে বলা হয় কি? টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ রিনফোর্সমেন্ট, ঠিক আছে? সো এই সংজ্ঞাটা আসলে পারা যাবে। হোয়াট ইজ টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ রিনফোর্সমেন্ট? ঠিক আছে, এরপরে যাই। এসিআই কোডের কিছু স্পেসিফিকেশন দেখি। মিনিমাম বার স্পেসিং। বার স্পেসিং মানে কি? আপনি একটা রডের থেকে আরেকটা রডের
ডিস্টেন্স, ওটাকে বলে বার স্পেসিং। এস এর মান কত হইতে হবে? 3h এর চাইতে ছোটো হইতে হবে অথবা 18 ইঞ্চির চাইতে ছোটো হইতে হবে। এখানে দুটা মান দিয়ে দিচ্ছে। 3h কি? স্ল্যাবের হাইটটাকে কি বলে? h বলে। স্ল্যাবের হাইটের 3 গুণের চাইতে ছোটো হইতে হবে বা সমান হইতে হবে অথবা 18 ইঞ্চি থেকে কী হইতে হবে? ছোট। ঠিক আছে? দ্য লোয়ার লিমিট ইজ দ্য ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন বার শুড বি ম্যাক্সিমাম দেন এগ্রিগেট সাইজ। এখন এগ্রিগেটের সাইজ কত বলেন তো? 3/4। এগ্রিগেট সাইজকে 3/4 ইঞ্চি বলি। ঠিক আছে? এটাকে 0.75 ইঞ্চিও বলা হয়। তাহলে 1 ইঞ্চি ধরা হয় কত? 1 ইঞ্চি ধরা হয় কত ক্লিয়ার, মানে ক্লিয়ার ডিস্টেন্স। তাহলে এস এর মিনিমাম মান হচ্ছে কত? 1 ইঞ্চি মিনিমাম। এটা কেন? যাতে একটা রড এবং আরেকটা রডের মাঝখানে এগ্রিগেট বসে। এগ্রিগেট মানে কি? খোয়া যেটাকে বলে আর কি। ইটকে আমরা ভাঙলে যেটা পাই সেটাকে তো কী বলি? এগ্রিগেট বলি। ঠিক আছে? বা পাথরকে ভাঙলে যেটা পাই এটাকে এগ্রিগেট বলি। তাহলে এই যে দুটা পারের মাঝখানে যাতে একটা এগ্রিগেট বসতে পারে, না বসলে তো এটা কাস্টিং হবে না। এই জন্য আমার বারের মিনিমাম স্পেসিং কত হইতে হবে? 1 এর চাইতে বেশি হইতে হবে। আর হচ্ছে কত, মানে আপার হাইস্ট কত হইতে পারে? হাইটের 3 গুণের চাইতে কম বা সমান অথবা 18 ইঞ্চির চাইতে কম। বুঝে গেছে? তাহলে এখানে দুইটা হচ্ছে স্পেসিং নিয়ে বলা আছে। কার স্পেসিং? স্ল্যাবের রডের স্পেসিং। বুঝে গেছে? এরপরে কি টেম্পারেচার সিঙ্কেজের জন্য বলা হয়েছে এটা কত হইতে হবে? মিনিমাম স্ল্যাবের হাইটের 5 গুণের চাইতে সমান বা কম অথবা 18 ইঞ্চির কম। বুঝে গেছে? এটা কার জন্য? এই যে রিনফোর্সমেন্ট বসছে এটা। এরপরে যায় ডিজাইন প্রসিডিওর। প্রথম কাজ কি জানেন? এটা স্টেপস 1। এখানে 1 লেখা আছে, মানে স্টেপস 1। স্ল্যাব ডিজাইন করতে গেলে প্রথম আপনাকে কি করতে হবে জানেন? স্ল্যাবের হাইট বের করতে হবে। কি বের করতে হবে? স্ল্যাবের হাইট বের করতে হবে। দেখেন, প্রথম কাজ হচ্ছে স্ল্যাব ডিজাইনের, ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইনের প্রথম কাজ থিকনেস বের করা। কি বের করা? থিকনেস বের করা। একটা স্ল্যাবের থিকনেস কত, এইচের মান কত হবে সেটা বের করা। তাহলে ওটা কীভাবে বের করব? আমাকে সাপোর্ট সিস্টেমের দিকে তাকাতে হবে। মানে ওই দুই পাশে কয়টা বিম আছে, কয়টা কলাম আছে, এটা কি কন্টিনিউয়াস কিনা। ঠিক আছে? যদি সিম্পলি সাপোর্ট হয়, সিম্পলি সাপোর্ট মানে কি দুই পাশে শুধুমাত্র দুইটাই বিম, দুইটাই কলাম, এরকম হলে এটাকে বলে কি? সিম্পলি সাপোর্ট। যদি ওয়ান এন্ড কন্টিনিউয়াস, মানে একদিকে একটা কি আছে? একটা সাপোর্ট আর বাকি দিকে কন্টিনিউয়াসলি আছে, তাহলে এখানে এটাকে বলে ওয়ান এন্ড কন্টিনিউয়াস। সেক্ষেত্রে হবে L/24। সিম্পলি সাপোর্ট হলে L/20। কার মান? এইচের মান, হাইটের মান। এখানে এলটা কি বলেন তো? স্প্যান লেংথ, কলাম টু কলাম স্প্যান লেংথকে বলে এল। এই এলকে যদি 20 দিয়ে ভাগ দেন তাহলে আমি হাইট পাবো, স্ল্যাবের হাইট কত হবে সেটা পাবো। ঠিক আছে? এটা কোড থেকে আসছে, তাও কোড থেকে আসছে, বিএনবিসি বা এসিএস, যে কোনো একটা কোড থেকে আসছে। ঠিক আছে? বোথ এন্ড কন্টিনিউয়াস, যদি উভয় পাশ যদি কন্টিনিউয়াস হয় তখন সেটাকে বলবো L/20। যদি ক্যান্টিলিভার হয়, ক্যান্টিলিভার মানে কি? মানে এক পাশে সাপোর্ট আছে আর পাশে কিছুই নাই, ওটারে বলে ক্যান্টিলিভার, সেটাকে বলবো L/10। তাহলে এখানে জাস্ট এই টেবল থেকে আমরা বুঝতে পারবো যে হাইটের মান কত হবে। ঠিক আছে? হাইট তো আমরা বেসিক্যালি সবচেয়ে বেশি আসে আমাদের কি? সাপোর্ট, সিম্পলি সাপোর্ট। তাহলে হাইট ইকুয়াল টু হবে L/20। তাহলে প্রথম স্টেপ কি? হাইট বের করা। পরের স্টেপ কি দেখি? ডি এর মান বের করা, ইফেক্টিভ ডেপথ বের করা। হাইট যেহেতু বের করছি, এখন ডেপথ বের করবো। কোত্থেকে পাবো? জাস্ট 1 ইঞ্চি বাদ দিয়ে দিব। হাইট থেকে কত বাদ দিব? 1 ইঞ্চি বাদ দিয়ে দিব। তাহলে সেকেন্ড স্টেপস ইফেক্টিভ ডেপথ, ডি এর মান বের করা। এইচ বের করলাম, ডি বের করলাম। পরের স্টেপস কি? মোমেন্ট কোএফিসিয়েন্ট বের করা। কি বের করা? মোমেন্ট কোএফিসিয়েন্ট। এখন আমাকে কোয়েশ্চেন করেন যে মোমেন্ট কোএফিসিয়েন্ট কি? এই যে আমি L²/8 বলছি না সিম্পলি সাপোর্টের জন্য, L²/8। এই যে আপনি যে নিচে 8 একটা লিখছেন, এই 8টা আসছে কোত্থেকে? এটাকে বলে মোমেন্ট কোএফিসিয়েন্ট। যে নিচে যে 8 দিচ্ছেন, তাহলে আমি যে একটা স্ল্যাব ডিজাইন করতে চাই, আমার সব জায়গায় বিম কিন্তু সেম না, সব জায়গায় বিমের অ্যারেঞ্জমেন্ট সেম না। ঠিক আছে? কোনো একটা প্যানেল যদি নেই, এখানে দেখা গেছে বিম এখানে এন্ড হয়ে গেছে, আরেক পাশে কন্টিনিউয়াস। মাঝখানের প্যানেল যদি নেই, এদিক দিয়ে কন্টিনিউয়াস, এদিক দিয়ে কন্টিনিউয়াস, সব জায়গায় কিন্তু সেম না। তো এটা কত বলছে? টেবল 2। টেবল 2তে যাই গিয়ে সামনে, আরও সামনে যাই, এটা টেবল 2। এই যে দেখেন, ইফ ডিসকন্টিনিউয়াস অ্যান্ড ইজ আনরিস্ট্রেন্ড। আচ্ছা, এখানে দুই ধরনের কথা আছে। আমার মোমেন্টটাকে যদি পজিটিভ হয় তাহলে এই কোএফিসিয়েন্টগুলো নিব, যদি নেগেটিভ হয় তাহলে এই কোএফিসিয়েন্টগুলো নিব। এখানে দেখেন, এখানে L²/8 আছে কোথাও? নাই। এখানে একটাতে 11, একটাতে 14, একটাতে 16, একটাতে 9, একটাতে 10, একটাতে 11। এই যে চেঞ্জ হয়ে গেছে,
এই ভ্যালুগুলোকে বেসিক্যালি 11, 14, 16 এগুলোকে বলা হচ্ছে মোমেন্ট কোএফিসিয়েন্ট। এখন বুঝা গেছে মোমেন্ট কোএফিসিয়েন্ট কি? তো আমাকে জাস্ট কন্ডিশনটা দেখতে হবে যে আমার কোন কন্ডিশনে পড়ছে আমার ডিজাইনটা। ইফ ডিসকন্টিনিউয়াস অ্যান্ড ইজ ইন্টিগ্রাল উইথ সাপোর্ট, ইফ টু স্প্যান নেগেটিভে, টু স্প্যান মানে যদি শুধু 2টা স্প্যান থাকে তখন হচ্ছে এটা, যদি মোর দেন 2, যদি আরও বেশি কোএফিসিয়েন্ট থাকে তাহলে এটা। সামনের দিকে আরেকটা টেবল আছে, ওটাতে গেলে আরও দেখবো ইজিলি। আরও সামনের দিকে যাই, এই যে দেখেন এইটা দেখলে আরও ক্লিয়ার, এই ফিগারটা আরও ক্লিয়ার। এখানে বলা হয়েছে যে শুধুমাত্র 2টা স্প্যান থাকলে, কয়টা স্প্যান? 2টা স্প্যান থাকলে। এখানে যদি আচ্ছা এখানে হচ্ছে মোর দেন 2 স্প্যান, মানে স্প্যান বলতে কি বোঝাচ্ছে? এই যে দেখেন ওই যে ফ্লেঞ্জের অংশটাকে স্প্যান বলা হচ্ছে। যদি অনেক বেশি স্প্যান থাকে, যেমন এটা একটা স্প্যান, ওই পাশে যেটা আছে ওটা একটা স্প্যান, যদি 2-এর বেশি স্প্যান থাকে তাহলে ওই উপরের কোএফিসিয়েন্টগুলো নিব। যদি মাত্র শুধু 2টা স্প্যান থাকে, এখানে একটা স্প্যান ওখানে একটা স্প্যান, তখন এই কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো নিব। এখন আমাকে বলেন যে এতগুলো কেন? মনে করেন আপনি ডিসকন্টিনিউয়াস এন্ড মানে কি? যেটা শেষ হচ্ছে না, যেটা চলতেছে, তার মানে ওই কোএফিসিয়েন্টটা নেবেন। কোনটা? ডিসকন্টিনিউয়াস এন্ড হলে। আর যদি এটা কি লিখছে সেন্ট্রাল যদি নেন তাহলে ওই মাঝখানের ভ্যালুগুলো নেবেন, আর যদি কলাম নেন তাহলে এই ভ্যালু। এখন আমাকে বলেন যে এগুলো এইভাবে এখানে সাজাইছে, এটা হচ্ছে নেগেটিভ মোমেন্টের জন্য 1/24, 1/16, এটা কার জন্য? নেগেটিভ মোমেন্টের জন্য। আর পজিটিভ মোমেন্টের জন্য মাঝখানের ভ্যালুগুলো। তাহলে আমাদের দেখতে হবে যে কোন কন্ডিশনের মধ্যে আমার পড়তেছে। ডিজাইন করতে গেলে যদি এই কন্ডিশনে পড়ে তাহলে আমার এই ভ্যালুগুলো নিতে হবে, যদি এই কন্ডিশনে পড়ে তাহলে আমার এই ভ্যালুগুলো নিতে হবে। বুঝা গেছে? তাহলে আগে দিকে চলে যাই। 3 নম্বর স্টেপ কী ছিল? মোমেন্ট কোএফিসিয়েন্ট বের করা। কোত্থেকে বের করব? বিএনবিসি কোড থেকে। বই করলে এখানে কোডে লেখা আছে, আমার সাপোর্টটা যেভাবে পড়ে আমি ওখান থেকে মানগুলো নিব সেভাবে, ঠিক আছে? 4th নাম্বারটা কি? বি এর মান ধরে নেওয়া। উইথ কত ধরে নিই আমরা? বলে ফেলছিলাম 1 ফিট ধরে নিই। বিমের উইথ কত ধরে নিই? বা স্ল্যাবের উইথ 1 ফিট ধরে নিব, 12 ইঞ্চি। পরে এটাকে আমরা এক্সটেন্ড করব, ঠিক আছে? অ্যাজিউমিং দ্য বিম উইথ 12 ইঞ্চি। তাহলে 4টা স্টেপ গেছে। প্রথম স্টেপ কি? হাইট বের করা। হাইট কত হবে? সিম্পলির জন্য L/20। ভেরি গুড। পরের স্টেপ কি? ডি এর মান। হাইট থেকে 1 বাদ দিব, ডি পাই গেলাম। তৃতীয় স্টেপ কি? মোমেন্ট কোএফিসিয়েন্ট বের করা। মোমেন্ট কোএফিসিয়েন্ট করতে পাবো বিএনবিসি 4 থেকে পাবো, ঠিক আছে? বিএনবিসি বই কেউ দেখছেন? আমার থেকে নিয়ে নিবেন যখন চান। চাইতে হবে, না চাইলে কেউ কিছু দিবে না, ঠিক আছে? সব কিছু চাইতে হবে। তাহলে বিএনবিসি বইটা নিয়ে নেবেন। আপডেটেড বিএনবিসি বেরিয়ে গেছে এখন। হ্যাঁ, পিডিএফই তো বই। তো ওখানে খুললেই দেখবেন যে সব কিছু কি কোড দিয়ে কোডের বাইরে কিন্তু কিছু করা যাবে না। চাইলাম আমি হাইটকে কত 10 ফিট ধরতে পারবো না, স্ল্যাবের হাইটকে, তাই না? একটা স্ল্যাব কি 10 ফিট হয়? চাইলে ধরতে পারবো না, সব কোড অনুসারে যাইতে হবে। সো 3 নম্বর স্টেপ কি? মোমেন্ট কোএফিসিয়েন্ট বের করা। আর 4 নম্বর স্টেপ কি? বি এর মান, অর্থাৎ উইথ বের করা। উইথ কত ধরবো? 1 ফিট। শেষ। এরপরে 5th স্টেপ কি? ডিটারমাইন দ্য রিকোয়ার্ড টেম্পারেচার অ্যান্ড সিঙ্কেল রিইনফোর্সমেন্ট ফ্রম টেবল 3। আমার 5th নম্বর স্টেপ হচ্ছে টেম্পারেচার রিইনফোর্সমেন্ট বের করা, ঠিক আছে? যেটা কোথায় ইউজ করি? পারপেন্ডিকুলারলি ইউজ করি মেইন রিইনফোর্সমেন্টে, ঠিক আছে? এটা বের করা। আর এটা টেবল 3 থেকে বের করবো। দেখি টেবল 3 দেখে আসি। এটা 2। আর পরে এই যে 3টা সূত্র মাত্র, 3টা সূত্র। প্রথমটা হচ্ছে যদি 40 গ্রেড বা 50 গ্রেডের বার ইউজ করি। এখন গ্রেড কি বলেন তো? আপনি যখন স্টিল কিনতে যান তখন দোকানদারকে জিজ্ঞেস করেন যে 60 গ্রেডের স্টিল আছে কিনা, বা এটা গ্রেড কত, 40 গ্রেড কিনা। যেটা 40,000 PSI স্টিল নিতে পারে এটা 40 গ্রেড, যেটা 60,000 নিতে পারে সেটা কত? 60 গ্রেড। ক্লিয়ার এখন? তাহলে এটা কত বলছে? যদি 40 বা 50 গ্রেডের হয় তখন সূত্র হবে আপনার 0.0020 BH। ওখানে ডাইরেক্ট মান বসে দিলে আমি এরিয়া পেয়ে যাচ্ছি। কার এরিয়া? টেম্পারেচার রিইনফোর্সমেন্টের এরিয়া পেয়ে যাচ্ছি। যদি গ্রেড 60 হয়, ঠিক আছে, তখন হবে কত? 0.0018 BH। আর যদি কি হয়? স্ল্যাব ওয়্যার রিইনফোর্সমেন্ট উইথ রিয়েল স্টেন এক্সিস্ট, সে 60,000-এর বেশি হয়ে যায়, তখন কত হবে? 0.0018 × 60,000 / FY BH। তো 3টেই ফর্মুলা। আমাদের দেশে একদম এত উন্নত হয় না যে 60,000-এর বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা ম্যাক্সিমাম হয়তো 40 নাহলে 60 দিয়ে করবো। তো তাহলে কোন সূত্রগুলো মনে থাকবে? বুঝছেন তো? সবগুলো শিখলাম কিন্তু ডিজাইনে কি আর লিখতে পারলাম না, তাহলে তো লাভ নাই।
আপনাকে বুঝতে হবে যে কোনটা আমার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তাহলে তিনটা হচ্ছে কি কার সূত্র? মিনিমাম রেনফোর্সমেন্ট, বা এটাকে মিনিমাম রেনফোর্সমেন্ট বলে, অথবা টেম্পারেচার বা শ্রিঙ্কেজ রেনফোর্সমেন্টও বলে। তাহলে এটা কয় নম্বর স্টেপ ছিল? 5 নম্বর। দেখি আগে যান। 6 নম্বর কি? শেয়ার বের করা। এটা কতটুকু আমি যে ডিজাইন করছি এটা শেয়ারটা ঠিক আছে কিনা চেক করা, ঠিক আছে? শেয়ার চেক করা। 7 নম্বরটা কি? বার সাইজ, বার বের করা। কীভাবে বার সাইজ বের করে বলেন তো? এরিয়ার সূত্র থেকে তো বার সাইজ বের করে, ঠিক আছে? ডিটারমাইন দ্য রিকোয়ার্ড স্পেসিং, স্পেসিংয়ের সূত্রটা এটা আজীবন লাগবে। কীভাবে একটা বারের পর একটা বার বসাবো, মানে স্পেসিংটা কত হইতে হবে, কত ইঞ্চি হইতে হবে, সেটা আমরা কীভাবে বের করবো? এই সূত্রের মাধ্যমে। বার ক্রস সেকশনাল এরিয়া, আমার যেটা বেরিয়েছে, আমার ম্যাথ করে ডিজাইন করে যেটা বেরিয়েছে সেটা থাকবে উপরে, সেটাকে আমি 12 ইঞ্চি দিয়ে গুণ দিব। কেন? ইনিশিয়ালি আমি ধরে নিব যে 12 ইঞ্চি পরপর বসাচ্ছি, ঠিক আছে? আর রিকোয়ার্ডটা কত হবে? রিকোয়ার্ড মানে কি? আমার যে স্টিল এরিয়াটা রিকোয়ার্ড মানে দরকার, সেটা বসবে নিচে। আচ্ছা সরি, রিকোয়ার্ডটা মানে আপনি যেটা ডিজাইন করে বের করছেন, অ্যাস যে ফর্মুলা দিয়ে যেটা বেরোচ্ছে সেটা থাকবে কোথায়? নিচে। আপনি আপনি ফিল্ডের মধ্যে কত নম্বর বার ইউজ করবেন? 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর যেটা ইউজ করেন, ওই বারের এরিয়া থাকবে উপরে। তাহলে 9 নম্বর বার হলে কত হবে? 1 ইঞ্চি স্কোয়ার। তাহলে উপরে থাকবে 1। ডিজাইন করে আসছে মনে করেন আপনার 0.78, ঠিক আছে? ডিজাইন করে কত আসছে? 0.78। তাহলে 0.78 থাকবে কোথায়? নিচে। সবসময় রিকোয়ার্ডটার চাইতে বেশি দিতে হবে, মনে থাকবে? রিকোয়ার্ডটার চাইতে বেশি দিতে হবে। তো 0.78 থাকলে নিচে, উপরে থাকলে 1, ইন্টু করবেন কত দিয়ে? 12 দিয়ে। তাহলে আপনি বলি অ্যাস যেটা বের করতেছেন, অ্যাসের মানটা থাকবে কোথায়? নিচে। আর উপরে থাকবে কি? বার স্পেসিং, মানে অরিজিনাল যে বারের এরিয়াটা সেটা থাকবে উপরে। এইভাবে কি বের করতে পারবেন? স্পেসিং বের করতে পারবেন। 9 নম্বরটা কি? সরি 8 নম্বরটা কি? মিনিমাম স্পেসিংটা চেক করা। মানে আপনি চেক করে দেখবেন যে মিনিমাম স্পেসিং শিখছি না একটা রেনফোর্সমেন্টের পর, একটা রেনফোর্সমেন্ট মিনিমাম স্পেসিং 18 ইঞ্চির চাইতে ছোটো হইতেছে কি না, ঠিক আছে? চেক করে দেখবো। তাহলে এই হচ্ছে স্টেপস। এরপরে কি? এরপর আর নাই তো। তাহলে আমি বলি প্রথমে কাজ কি? হাইট, পরেরটা ডেপথ, তৃতীয়টা কি? মোমেন্ট কোএফিসিয়েন্ট, 4 নম্বর উইথ, 5 নম্বর কি? টেম্পারেচার রেনফোর্সমেন্ট এরিয়া বের করা, 6 নম্বর কি? শেয়ার টেস্ট করা, তারপর 7 নম্বর বার সাইজ বের করা, আর স্পেসিং বের করা, মিনিমাম স্পেসিং চেক করা, শেষ। তো এইভাবেই তো ওয়ান ওয়ে ডিজাইন করতে হবে, ওয়ান ওয়ে স্ল্যাব। এরপরে যাই আর কিছু আছে কিনা দেখে আসি। না নাই কিছু নাই, ঠিক আছে।